প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে। পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে উল্লেখযোগ্য ধর্ম আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আয়নীকরণ, বিভব, মৌলসমূহের ইলেকট্রন আসক্তি নিয়ে। আজকের ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে। প্রথমেই দেখি আমরা একটি পারমাণবিক ব্যাসার্ধ বলতে আমরা কি বুঝি। পারমাণবিক ব্যাসার্ধ হলো কোনো একটি মৌলের কোনো একটি পরমাণুর নিউক্লিয়াস হতে তার সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরের যে দূরত্ব, তাই হচ্ছে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। আমি আবার বলছি, কোনো একটি পরমাণুর নিউক্লিয়াস হতে তার সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনের যে দূরত্ব, তাই হচ্ছে তার পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। এখানে আমি দেখিয়েছি একটি পরমাণুর চিত্র, লিথিয়াম পরমাণুর চিত্র ধরা যায়। এটি হচ্ছে তার নিউক্লিয়াস এবং এটি হচ্ছে তার অটোনমাস এনার্জি লেভেলের ইলেকট্রন বা সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তর। এই সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তর হতে নিউক্লিয়াসের যে দূরত্বটুকু, এইটুকু হচ্ছে তার পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার। সংক্ষেপে এখানে দেখানো হয়েছে। এই পারমাণবিক আকারকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে তার সমযোজী ব্যাসার্ধ এবং আরেকটি হচ্ছে তার ধাতব ব্যাসার্ধ। এখন সমযোজী ব্যাসার্ধ অর্থাৎ সমযোজী কোনো একটি অণুর পরমাণুগুলা ওভারল্যাপ করে একটি আরেকটির উপর অধিক্রমণ করে, যার কারণে দেখা যায় যে ধাতব ব্যাসার্ধের চেয়ে সমযোজী ব্যাসার্ধটা কিছুটা কম হয়। তাহলে সমযোজী ব্যাসার্ধ অর্থাৎ সমযোজী কোনো একটি অণুর দুটি পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে দূরত্ব, তা হচ্ছে বন্ধন দূরত্ব, এবং বন্ধন দূরত্বের অর্ধেকই হলো তার এই সমযোজী ব্যাসার্ধ বা সমযোজী পরমাণুর আকার। এখানে দেখানো হয়েছে যে ক্লোরিনের দুটি পরমাণু মধ্যে তাদের বন্ধন দূরত্ব, নিউক্লিয়াস, দুটি নিউক্লিয়াস এখানে আছে, দুটি নিউক্লিয়াসের মধ্যে তার বন্ড ডিসটেন্স বা তার বন্ধন দূরত্ব হচ্ছে 198 পিকোমিটার। উল্লেখ্য যে পারমাণবিক ব্যাসার্ধ অথবা বন্ধন দূরত্বের একক হচ্ছে পিকোমিটার। এখানে দেখানো হয়েছে 1 পিকোমিটার সমান 10 টু দি পাওয়ার -12 মিটার। এই ক্ষুদ্র এককে পিকোমিটার এককে একক হিসাবে ব্যবহার করা হয়। তো আমরা ক্লোরিনের এই সমযোজী ব্যাসার্ধের দিকে তাকালে দেখি দুটি নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব হচ্ছে 198 পিকোমিটার এবং এর অর্ধেকই হচ্ছে তার পারমাণবিক আকার। তার রেডিয়াস বা পারমাণবিক আকার ক্লোরিনের ক্ষেত্রে 198 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 99 পিকোমিটার হচ্ছে ক্লোরিনের ব্যাসার্ধ বা ক্লোরিন পরমাণুর ব্যাসার্ধ। অনুরূপভাবে এখানে আরেকটি সমযোজী ব্যাসার্ধের দিকে আমরা উদাহরণ হিসাবে দেখিয়েছি। কার্বনের বন্ধন দূরত্ব হচ্ছে 154 পিকোমিটার, এর অর্ধেক হবে 77 পিকোমিটার, অর্থাৎ কার্বনের একটি পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে 77 পিকোমিটার। আবার ধাতব ব্যাসার্ধের দিকে আমরা তাকাই, অর্থাৎ ধাতব দুটি পরমাণুর নিউক্লিয়াসের যে দূরত্ব, তাই হচ্ছে ধাতব বন্ধন দূরত্ব, ধাতুর পরমাণুর বন্ধন দূরত্ব, এবং তার অর্ধেকই হবে ধাতব ব্যাসার্ধ। এখানে উদাহরণ হিসেবে আমরা সোডিয়াম পরমাণুর কথা দেখিয়েছি। সোডিয়াম পরমাণুতে দেখা যায় দুটি নিউক্লিয়াসের মধ্যে বন্ধন দূরত্ব হচ্ছে 372 পিকোমিটার, তার অর্ধেক হচ্ছে 186 পিকোমিটার। তো 186 পিকোমিটার হচ্ছে এই ধাতব ব্যাসার্ধ বা সোডিয়াম পরমাণুর ধাতব ব্যাসার্ধ হলো 186 পিকোমিটার। এখানে এই বিষয়গুলা জানা বা অনুধাবন করা প্রত্যেক শিক্ষার্থীর অত্যন্ত জরুরি, নতুবা এইগুলা না বুঝলে তার সামনের দিকে এগুতে হলে একটু সমস্যা হবে। তো তার পারমাণবিক আকার, সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ সম্বন্ধে আমরা যদি ধারণা নিতে পারি, তাহলে পরবর্তীতে আমরা জানতে পারবো মৌলসমূহের পর্যায়ের একই পর্যায়ে বা একটি গ্রুপে কিভাবে পরমাণুর আকার পরিবর্তিত হয় তা অনুধাবন করা সহজ হবে। এখন শুধু মনে রাখতে হবে যে পারমাণবিক আকারটা কি। আমি আবার বলছি,
পারমাণবিক আকার হচ্ছে কোনো একটি নির্দিষ্ট পরমাণুর নিউক্লিয়াস হতে তার সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরের যে দূরত্বটুকু আছে, এই দূরত্বটুকুকে বলা হয় তার পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ অথবা অ্যাটমিক সাইজ। তো এখন আমরা দেখি একই পর্যায়ে মৌলসমূহের আকার কিভাবে পরিবর্তিত হয় বা কেনই পরিবর্তিত হয়। এখানে প্রথমে আমরা দেখি, এখানে তৃতীয় পর্যায়ের কিছু মৌল আমি দেখিয়েছি। তৃতীয় পর্যায়ের মৌলগুলো হচ্ছে যেমন সোডিয়াম 11, যার পারমাণবিক সংখ্যা 11, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, এদের পারমাণবিক সংখ্যা। নিচে দেখিয়েছি ইলেকট্রন বিন্যাস, যে ইলেকট্রন বিন্যাস হচ্ছে সোডিয়ামের 281, এবং এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা শক্তি স্তরে কিন্তু পরিবর্তন হচ্ছে না, কিন্তু প্রত্যেকটা শক্তি স্তরে নতুন করে একটা করে ইলেকট্রন যুক্ত হচ্ছে বহিস্থ শক্তি স্তরে। যেমন সোডিয়াম থেকে ক্লোরিন পর্যন্ত দেখা যায়, সোডিয়াম হতে ক্লোরিন পর্যন্ত দেখা যায় যে প্রত্যেকটা শক্তি স্তরে একটি করে নতুন ইলেকট্রন সংযুক্ত হচ্ছে, অর্থাৎ তার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ছে, পাশাপাশি ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো এখন দেখা যাচ্ছে যে তৃতীয় পর্যায়ের মৌলগুলোর আমরা সোডিয়াম থেকে ক্লোরিন পর্যন্ত যদি যাই, অর্থাৎ একই নির্দিষ্ট পর্যায়ে বাম থেকে ডানে গেলে দেখা যায় পারমাণবিক আকার কমতেছে। তাহলে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার কমতেছে। এখন কেন কমবে সেটা একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখো, কোনো একটি পর্যায় সারণী নির্দিষ্ট পর্যায়ে যখন বাম হতে ডান দিকে যাওয়া যায়, তখন তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, পাশাপাশি অটোনমাস এনার্জি লেভেলগুলোতে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। এতে নিউক্লিয়াস হতে সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরকে অ্যাটমিক নাম্বার বাড়ার সাথে সাথে প্রোটন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তার নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়। আর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাওয়া মানে তার মধ্যে এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া এবং বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়া। এতে তার পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ওই যে নিউক্লিয়াস কর্তৃক সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরকে সজোরে আকৃষ্ট করে। এতে পরমাণুর আকারটা ছোট হয়ে যায়। এটি হচ্ছে মূল কারণ। এর কারণেই নির্দিষ্ট পর্যায়ে তার কোনো মৌলগুলোর পারমাণবিক আকার কমতে থাকে। তো এখানে আমি দেখিয়েছি তৃতীয় পর্যায়ের কিছু মৌল। আমি আবার বলছি, তৃতীয় পর্যায়ের মৌলগুলো হলো যে সোডিয়াম থেকে ক্লোরিন পর্যন্ত, যাদের পারমাণবিক সংখ্যা ক্রমান্বয়ে 11, 12, সোডিয়ামের 11, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13, সিলিকনের 14, ফসফরাসের 15, সালফারের 16 এবং ক্লোরিন হচ্ছে সব ডানে ক্লোরিন নিউক্লিয়াসের আগে ক্লোরিনের হচ্ছে 17। এবং ইলেকট্রন বিন্যাস নিচে দেখিয়েছি তোমাদেরকে। ইলেকট্রন বিন্যাসে দেখিয়ে যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 281, ম্যাগনেসিয়ামের 282। অনুরূপভাবে প্রত্যেকটা অটোনমাস এনার্জি লেভেলে বা সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরে একটি করে নতুন ইলেকট্রন সংযুক্ত হচ্ছে, অর্থাৎ তার পারমাণবিক সংখ্যা বাড়তেছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা বাড়তেছে। এতে নিউক্লিয়ার চার্জ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এই নিউক্লিয়ার চার্জ বৃদ্ধির কারণে বহিস্থ শক্তি স্তরকে নিউক্লিয়াস দ্বারা সজোরে আকৃষ্ট হয়, যার কারণে পরমাণুর আকারটা সংকুচিত হয়। অর্থাৎ একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় পারমাণবিক আকার ছোট হতে থাকে, পারমাণবিক আকারটা ছোট হতে থাকে। এখানে এই চিত্রগুলা দিয়ে দেখি যে সোডিয়ামের আকারটা অনেক বড়, কিন্তু এদিকে যে ক্লোরিনের আকারটা ছোট হচ্ছে। তার একমাত্র কারণ এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া এবং বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাওয়া, এবং বাড়ার কারণে এই নিউক্লিয়াস কর্তৃক যে বহিস্থ শক্তি স্তরকে সজোরে আকৃষ্ট করে এবং পরমাণুর আকার আস্তে আস্তে ছোট হতে থাকে। এর কারণে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ ছোট হতে থাকে। কিভাবে ছোট হয় এখানে দেখানো হয়েছে। যেমন সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ 186, এটা কিভাবে বের করতে হয় তাও একটু আগে দেখিয়েছি। আবার ক্লোরিনের দিকে তাকাই, তারপর ডান দিকে
ক্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে 99, সোডিয়াম থেকে অনেক কম, ক্রমান্বয়ে কিন্তু ছোট হচ্ছে। এই যে পারমাণবিক ব্যাসার্ধ, এটি কিন্তু গণনা করা একটু কঠিন, সহজে নয়। এটা এক্স-রে ডিফ্র্যাকশন অ্যানালাইসিস এর মাধ্যমে এই পারমাণবিক ব্যাসার্ধটা গণনা করা হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, এবার আমি দেখাবো তোমাদেরকে যে কোনো পর্যায় সারণীতে কোনো একটি নির্দিষ্ট গ্রুপে উপর হতে নিচের দিকে গেলে পারমাণবিক আকার কিভাবে পরিবর্তিত হয় বা পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয়। আমি এখানে দেখিয়েছি গ্রুপ 1 এর কিছু মৌল। গ্রুপ 1 এর মৌলগুলো হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, তারপরে পটাশিয়াম, রুবিনিয়াম এবং সিজিয়াম। প্রত্যেকের পারমাণবিক সংখ্যা কিন্তু প্যাকেটের মধ্যে দেখিয়েছি, এবং পাশাপাশি দেখিয়েছি এদের ইলেকট্রন বিন্যাস এবং পারমাণবিক ব্যাসার্ধের মান এবং আকারটা কিভাবে পরিবর্তিত হচ্ছে তা আমি বোর্ডের মধ্যে দেখিয়েছি। আমরা দেখি এই কিভাবে পরিবর্তিত হয়ে একটি গ্রুপের মৌলগুলোর পারমাণবিক আকার। যদি একই গ্রুপ থেকে যে কোনো একটি নির্দিষ্ট গ্রুপে উপর হতে নিচের দিকে যাওয়ার সময় মৌলসমূহের পারমাণবিক আকার বাড়তে থাকে। কেন বাড়ে? তার একমাত্র কারণ হলো যে কোনো একটি নির্দিষ্ট গ্রুপে উপর হতে নিচের দিকে যাওয়ার সময় পারমাণবিক সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয়। এতে তার ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে প্রত্যেকটা নির্দিষ্ট গ্রুপে উপর হতে নিচে যাওয়ার সময় পাশাপাশি দুটি মৌলের পরমাণুর মধ্যে নতুন করে একটি শক্তি স্তরের জন্ম নেয়। এতে নিউক্লিয়াস হতে সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরটা দূরত্ব বেড়ে যায়। এর কারণেই পরমাণুর আকারটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। অর্থাৎ এখানে দেখানো হচ্ছে এই সোডিয়াম থেকে সিজিয়াম পর্যন্ত যে প্রত্যেকটা শক্তি স্তরে কিন্তু ইলেকট্রন বিন্যাস, যে প্রত্যেকটা মৌলের পরমাণুর একটি করে নতুন শক্তি স্তরের সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কিন্তু যদিও প্রত্যেকের অর্ডার মোস্ট এনার্জি লেভেলে ইলেকট্রন সংখ্যা সমান, কিন্তু শক্তি স্তরের ভিন্নতা হেতু পরমাণুর আকার আস্তে আস্তে বড় হচ্ছে। এর কারণে পারমাণবিক ব্যাসার্ধ, এখানে আমি লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে 152 এবং ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তার আকারটা এভাবে দেখানো হচ্ছে, অত্যন্ত সুন্দরভাবে দেখানো হচ্ছে পরমাণুর আকার একটা গ্রুপে কিভাবে পরিবর্তিত হয়ে আকার বাড়ে। তার বাড়ার একমাত্র কারণ হলো, আমি আবার বলছি, নিউক্লিয়াস হতে সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রনটা একটু দূরে সরে যায়, আর দূরে সরে গেলে তার সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরকে নিউক্লিয়াস এত সজোরে আকৃষ্ট করতে পারে না। এর কারণে একই গ্রুপে মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তার আকারটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। আমি আবার বলছি, দেখো তোমাদের বোঝার সুবিধার্থে, যে কোনো একটি নির্দিষ্ট গ্রুপে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তার পারমাণবিক সংখ্যা থেকে তার ইলেকট্রন বিন্যাস লিখা হয়। ইলেকট্রন বিন্যাস লেখলে দেখা যায় যে প্রত্যেকটি পরমাণুর ক্ষেত্রে নতুন আরেকটা শক্তি স্তরের সৃষ্টি হয়। অর্থাৎ নিউক্লিয়াস থেকে সর্বাপেক্ষা বহিস্থ ইলেকট্রন স্তরটি দূরে সরে যায়। এতে যাইয়া নিউক্লিয়াসের সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরের যে আকর্ষণ শক্তি কমে যায়। এর কারণে পরমাণুর আকার বৃদ্ধিপ্রাপ্ত হয়। একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে তার আকারটা বাড়ে। আচ্ছা, আমরা এখন দেখি যে অনেক সময় দেখি যে এস এবং পি ব্লকভুক্ত মৌলগুলোর আকার তুলনামূলকভাবে ডি এবং এফ ব্লকভুক্ত মৌলগুলোর চেয়ে বড় হয়। আমি আবার বলছি, এস এবং পি ব্লকভুক্ত যে মৌলগুলো আছে পর্যায় সারণীতে, তাদের আকার ডি এবং এফ ব্লকভুক্ত মৌলগুলোর আকারের চেয়ে কিছুটা বড় হয়। তার কারণ বুঝতে হলে আমাদেরকে প্রথমত বুঝতে হবে নিউক্লিয়ার চার্জ কি এবং ইলেকট্রন শিল্ডিং কি এবং কার্যকর নিউক্লিয়ার চার্জ কি। আমি আগেই বলছি, কোনো একটি পরমাণুর নিউক্লিয়াস যে সর্বাপেক্ষা বহিস্থ শক্তিস্তরকে
আকৃষ্ট করে, যে শক্তিতে আকৃষ্ট করে তার কারণ হচ্ছে নিউক্লিয়ার চার্জ। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে মোট চার্জের সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে নিউক্লিয়ার চার্জ। কিন্তু কার্যকর নিউক্লিয়ার চার্জ বলতে কি বুঝি আমরা দেখি। যোজিত স্তরের একটি ইলেকট্রন দ্বারা বাস্তবে অনুভূত নিউক্লিয়ার চার্জকেই বলা হয় কার্যকর নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত যে শক্তিতে বহিস্থ শক্তির ইলেকট্রনকে আকর্ষণ করে থাকে বা অনুভূত হয়, তাই হচ্ছে তার কার্যকর নিউক্লিয়ার চার্জ। কার্যকর নিউক্লিয়ার চার্জের সাথে আরেকটা বিষয় খুবই ওতপ্রোতভাবে জড়িত, তা হচ্ছে ইলেকট্রন শিল্ডিং। ইলেকট্রন শিল্ডিংটা কি? নিউক্লিয়াসের বাইরে ভিন্ন ভিন্ন শক্তিস্তরে ইলেকট্রন মেঘ রয়েছে। এই ইলেকট্রন মেঘ যখন নিউক্লিয়াস বহিস্থ শক্তিস্তরের একটি ইলেকট্রনকে আকর্ষণ করে, তখন এই যে অনেকগুলো ইলেকট্রন রয়েছে নিউক্লিয়াসের বাইরে, এগুলো এই আকর্ষণকে বাধা প্রদান করে। একই বলা যায় যে ইলেকট্রন শিল্ডিং বা ইলেকট্রন আচ্ছাদন বা ইলেকট্রনের আবরণ। আমি আবার বলছি, নিউক্লিয়াসের বাইরে ভিন্ন ভিন্ন শক্তিস্তরের যে ইলেকট্রন মেঘ, তাই হচ্ছে মূলত ইলেকট্রন আচ্ছাদন বা ইলেকট্রন আবরণ বা ইলেকট্রন শিল্ডিং। এখন বিশেষ করে এস এবং পি ব্লকভুক্ত যে মৌলগুলো আছে, এদের বহিস্থ শক্তিস্তরকে নিউক্লিয়াস যখন আকর্ষণ করে, তখন ইলেকট্রন শিল্ডিংটা কিছুটা বাধা প্রদান করে, যার কারণে তার আকর্ষণটা কিছুটা কমে যায়। আমি এখানে দেখিয়েছি একটি সূত্রের মাধ্যমে, ZEF অর্থাৎ কার্যকর নিউক্লিয়ার চার্জ বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বের করতে হলে প্রকৃতীয় নিউক্লিয়ার চার্জ হতে ইলেকট্রন শিল্ডিংকে বাদ দিতে হয়, বা এতটুকু কম থাকবে নিউক্লিয়ার চার্জ। এখানে নিউক্লিয়ার চার্জ কমে যাওয়ার কারণে এস এবং পি ব্লকভুক্ত যে মৌলগুলো আছে, তার নিউক্লিয়ার চার্জের মান কম হওয়ার কারণে এই নিউক্লিয়াস কর্তৃক আকর্ষণ করার ক্ষমতাটা কিছুটা কমে যায়, যার কারণে তার আকারটা তুলনামূলকভাবে বেড়ে যায়। আমি আবার বলছি, গোলাকার এস ব্লকভুক্ত মৌল এবং ডাম্বেল আকৃতির পি ব্লকভুক্ত যত মৌলগুলো আছে, এদের পরমাণুগুলা সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন শিল্ডিং এর এফেক্ট আছে। এই ইলেকট্রন শিল্ডিং এফেক্ট থাকার কারণে পরমাণুর কার্যকর নিউক্লিয়ার চার্জের মান কমে যায়। এতে পরমাণুর আকারটা বৃদ্ধিপ্রাপ্ত হয় বা আকারটা বড় হয় তুলনামূলকভাবে ডি এবং এফ ব্লকভুক্ত মৌলের তুলনায়। অনুরূপভাবে আমি যদি বিপরীতভাবে আমরা বলি যে ডি এবং এফ ব্লকভুক্ত যে মৌলগুলো আছে, এদের মধ্যে এই ইলেকট্রন আচ্ছাদনের পরিমাণ কম হয়। ইলেকট্রন আচ্ছাদনের পরিমাণ কম হওয়ার কারণে নিউক্লিয়াস কর্তৃক সর্বাপেক্ষা বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনকে সজোরে আকৃষ্ট করে বিদায় ডি এবং এফ ব্লকভুক্ত মৌলগুলার আকার এস এবং পি ব্লকভুক্ত মৌলগুলার আকারের তুলনামূলকভাবে কিছুটা ছোট হয়। হ্যাঁ, আমি এখন পরিষ্কার হয়ে গেছে সবার কাছে যে এস এবং পি ব্লকভুক্ত যে মৌলগুলো আছে, ডি এবং এফ ব্লকভুক্ত মৌলগুলোর তুলনায় আকার বড় হয়। আবার ডি এবং এফ ব্লকভুক্ত যে মৌলগুলো আছে, ইলেকট্রন শিল্ডিং না থাকার কারণে তাদের আকারটা এস এবং পি ব্লকভুক্ত মৌলগুলোর